আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটা ভিডিওতে। আজকে ভিডিওটা একটু ডিফারেন্ট কারণ আজকের ভিডিওটা আসলে আমি আমার স্টোরি শেয়ার করার জন্য বানাচ্ছি। যে আমি কিভাবে আসলে অ্যাডমিশন জার্নিটা পার করলাম এবং কি করছিলাম, কি ভুল করছিলাম সেগুলো নিয়ে আজকে কথা বলবো হালকা পাতলা। সো আমি আকিব আহমেদ প্রত্যয় পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে। সো ঢাবির স্টুডেন্ট হয়ে আ ভার্সিটি ইউনিট নিয়ে বেশিরভাগ গাইডলাইন ভিডিও বানানো হয় আমার। বা ক্লাসও বেশিরভাগ আসলে ভার্সিটি ইউনিটে নেওয়া হয়, ইঞ্জিনিয়ারিং এর খুব কম নেওয়া হয়। বাট আমি কিন্তু মেইনলি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয়া মানুষ। ঠিক আছে? অর্থাৎ বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েটের যে প্রিপারেশন যেটাকে আমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বলে থাকি, সেটাই আমি নিয়েছিলাম। সো কিভাবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয়ার পরে ঢাবির জন্য আলাদা করে কিছু করছিলাম কিনা, কি করছিলাম না করছিলাম সেগুলো নিয়ে আজকের এই ভিডিও। সো বেসিক্যালি আমি যেটা করছিলাম সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং ব্যাচে ভর্তি ছিলাম এবং ক্লাসও করতাম নিয়মিত। যেটা একটা ভুল ছিল আমার জন্য। কারণ এছাড়া একটা স্পেশাল ব্যাপার ছিল যে আমি তুখোর ব্যাচের স্টুডেন্ট ছিলাম। সো তুখোর ব্যাচের স্টুডেন্টদের তোমরা হয়তো জানো যে প্রচুর ক্লাস হয় এবং প্রচুর বেশি ক্লাস হয়। অর্থাৎ আমাদের অনেক সময় ক্লাস ৬ ঘন্টা, ৭ ঘন্টা, ৮ ঘন্টা পর্যন্ত আমরা ক্লাস করছি। এরকম রেকর্ড আছে। সুতরাং এটা আমার কাছে মনে হয়েছে যে পরবর্তীতে মনে হয়েছে আরকি যে ঠিক না। কারণ এত বেশি ক্লাস করার আসলে প্রয়োজন হয় না। অ্যাডমিশন ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস। যত বেশি সেলফ প্র্যাকটিস করতে পারবা ততই বেটার। সো আমি তুখোর ব্যাচের স্টুডেন্ট ছিলাম এবং ক্লাস করতাম, সাথে পরীক্ষাও দিতাম। তো আমি আবার কেমন মানুষ, অলওয়েজ আমি ব্যাকআপ প্ল্যান রাখা মানুষ। আমি সবকিছুতে একটা ব্যাকআপ প্ল্যান রাখতে পছন্দ করি। যে আচ্ছা এটা আমার প্ল্যান এ, এটা আমার প্ল্যান বি। মাঝে মধ্যে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সিও রাখি। সবকিছুতে। এটা মনে করো যে আমি এখন অফিস থেকে বাসায় যাব, এটার জন্য আমার প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি আছে। যে আমি উবারে যাব, সিএনজিতে যাব নাকি মেট্রোতে যাব। ঠিক আছে? সামথিং লাইক দ্যাট। আর এইজন্য মনে করো মেট্রো কার্ডও করা আছে। আবার উবারের জন্য অ্যাপও নামানো আছে। আবার সিএনজিতে যাওয়ার জন্য টাকাও আছে। ক্যাশ টাকাও আছে, বিকাশও টাকা আছে। সো ব্যাকআপ রাখা আর সোজা কথা। সো আমি যখন তখন ভাবলাম যে আসলে আমার জন্য ঢাকার বাইরে যাওয়াটা একটু ডিফিকাল্ট। সো মানে রুয়েট, কুয়েট, চুয়েটে যদি হয় তাহলে ইটস এ বিট ডিফিকাল্ট ফর মি আমার জন্য শিফট হওয়াটা আরকি। কারণ আমি ঢাকাতেই বড় হইছি, ঢাকাতেই জন্ম, ঢাকাতেই বড় হইছি, ঢাকায় স্কুল, কলেজ সবকিছু। সো তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা ঢাকার মধ্যে যদি আমার আ প্রবাবিলিটি একটু বাড়াইতে হয়, তাহলে আমার সামনে অপশনস আছে হচ্ছে ঢাবিতে পরীক্ষা দেয়া। আর ইঞ্জিনিয়ারিং এর জন্য তো ঢাকাতে হচ্ছে বুয়েট ১ নম্বর চয়েস, এটা তো দিবই। তার সাথে এমআইএসটি আছে। এমআইএসটি তে অনেক আগেই পরীক্ষা দিলাম, চান্সও পেয়ে গেলাম। যদিও আমার পরবর্তীতে সেখানে ভর্তি হইনি, কারণ আমার বড় ভাইরা সবাই বলছিল যে তোর তো বুয়েটেই হবে। ঠিক আছে? আচ্ছা, তো তার সাথে আরেকটা চান্স আছে ঢাকার আশেপাশের মধ্যে আইইউটি। সো আইইউটিতে পরীক্ষা দিলাম। আইইউটি, বুয়েট এবং ঢাবি এই ৩ টা পরীক্ষা খুবই অল্প সময়ের মধ্যে হয়েছিল আরকি আমাদের টাইমে। আচ্ছা যাই হোক, ব্যাক টু দ্য স্টোরি। তো তখন আমি ব্যাকআপ প্ল্যান হিসেবে চিন্তা করলাম যে ভার্সিটির প্রিপারেশনটাও নেই। কারণ আমার জন্য বুয়েটে পড়াটাও যেমন অনেক ইম্পোর্টেন্ট, প্লাস ঢাকাতে থাকাটাও ইম্পোর্টেন্ট। সো হোয়াই নট ট্রাই ঢাকা ভার্সিটি? দ্যাটস ওয়াই আমি ডিসিশন নিলাম যে আমি ঢাবিতেও পরীক্ষা দিব। তো ঢাবিতে পরীক্ষা দেওয়ার জন্য ১ম যে আমি কাজটা করলাম সেটা হচ্ছে আমি উদ্ভাসেই ক্লাস করতাম। উদ্ভাসের এক্সাম ব্যাচ আছে আলাদা। শুধু ভার্সিটি ইউনিট এক্সাম ব্যাচ। সেই এক্সাম ব্যাচটাতে আমি ভর্তি হইলাম। এখন এক্সাম ব্যাচটাতে ভর্তি হওয়া একটা মেজর ডিসিশন ছিল। কারণ কেউ আসলে এই সাহসটা করতে পারতেছিল না যে ইঞ্জিনিয়ারিং ফুল টাইম প্রিপারেশনের পাশাপাশি ঢাবির এক্সাম ব্যাচে আবার ভর্তি হবে। কেন? কারণ আমাদের সময় এরকম ছিল, তোমাদের সময় কিরকম জানি না। ধরো ইঞ্জিনিয়ারিং এর ক্লাস প্লাস ডেইলি এক্সামগুলো হয়তো এরকম সানডে, টুইসডে আর হচ্ছে গিয়ে থার্সডেতে। ঠিক আছে? আর ফ্রাইডে, স্যাটারডে মিলায়া সম্ভবত একটা উইকলি এক্সাম হইতো। আর ওরা ভার্সিটি ব্যাচের শিডিউলটা এভাবে ফেলাইছিল যে মানডে একটা পরীক্ষা, ওয়েডনেসডে একটা পরীক্ষা আর সম্ভবত ফ্রাইডেতে একটা পরীক্ষা এরকম। সো বেসিক্যালি সেক্ষেত্রে আমার এরকম হইতো যে সানডেতে আমার একটা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেওয়া লাগবে, মানডেতে ভার্সিটি, টুইসডেতে ইঞ্জিনিয়ারিং, ওয়েডনেসডেতে ভার্সিটি, থার্সডেতে ইঞ্জিনিয়ারিং, ফ্রাইডেতে ভার্সিটি, স্যাটারডেতে আবার ইঞ্জিনিয়ারিং উইকলি এরকম। সো সপ্তাহে ৭ দিন আমি আসলে পরীক্ষা দিচ্ছি, হুইচ ওয়াজ ভেরি মাচ প্রেশার। এবং যে কারোর জন্য এটা প্রেশার একটা ব্যাপার। তো তখন আমি চিন্তা করলাম যে আদৌ এটা করবো কিনা, আদৌ এটা ভর্তি হবো কিনা, কারণ তাহলে পড়ার সময় কমে যাবে একদমই। এবং তার সাথে আরেকটা ব্যাপার হবে, সেটা হচ্ছে যে আমি তো এই পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিতে পারবো না বেসিক্যালি। কারণ রবিবারের ইঞ্জিনিয়ারিং একটা পরীক্ষা দিয়ে এসে রাতের বেলা প্রিপারেশন নিয়ে পরের দিন বিকালবেলা আবার হচ্ছে ভার্সিটির একটা পরীক্ষা দেয়া। তো বাট আমি ডিসাইড করলাম যে না, ইট মাইট বি ডিফিকাল্ট, বাট আমি এটা করব। এবং খুব বেশি প্যারা হইলে হয়তো আমি ভার্সিটির কিছু পরীক্ষা স্কিপ করলাম, ভার্সিটি শুধু উইকলি পরীক্ষাগুলো বা বড় পরীক্ষাগুলো দিলাম, বাট আমি পরীক্ষাগুলো দিব এবং দিতে চাচ্ছি। সো আমার জন্য তখন প্রচুর প্রেশার হয়ে গেল। বাট এখন আমি একজন মানুষ যে হচ্ছে প্রেশারে ক্রাম্বল করি না, বরং প্রেশার আমার থেকে বেস্ট জিনিসটা বাই করে নিয়ে আসে। ঠিক আছে? ২ ধরনের মানুষ হয়। কিছু মানুষ আছে দেখবা যে
প্রেশার যত বাড়ে সে হচ্ছে প্রেশার বাড়ার সাথে সাথে তার পারফরমেন্সও বাড়ে, ঠিক আছে? এরকম কিছু মানুষ আছে যে দেখবা যে ক্রিকেটে বা স্পোর্টসে এরকম মানুষ আছে যে প্রেশার যত বেশি সে প্রেশারের দিন ভালো খেলে। হ্যাঁ, এরকম একজন ছিল হচ্ছে সাকিব আল হাসান। এখন সাকিব তো হচ্ছে স্বৈরাচারের পক্ষের লোক এবং তাকে আমরা এখন আর কি আইডিয়ালাইজ করবো না অফকোর্স, বাট এক্সাম্পল হিসেবে দেয়াই যায়। সাকিবকে তুমি দেখবা যে যারা দেখছো আগের খেলা যে যত বেশি প্রেশার তার উপর আসবে সে তত ভালো খেলবে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে নকআউট গেম, ওয়ার্ল্ড কাপের গেম, যে গেমগুলোতে বাংলাদেশের ম্যাক্সিমাম প্লেয়াররা ক্রাম্বল করতো প্রেশারে, এত বড় ক্রাউডের সামনে খেলবো, সেখানে সাকিব বেটার খেলতো। ঠিক আছে, দিস ইজ জাস্ট এন এক্সাম্পল। ফুটবলের ক্ষেত্রে এখন তো ফুটবল আছে, মিতুল মার্মাকে তোমরা চিনো, ঠিক আছে, বাংলাদেশের গোলকিপার চিনো। এরপরে হাসা দিছে এই কারণে যে এই ছেলেটা হচ্ছে যে এত মানে নার্ভাস থাকে মাঠে এবং সে ইজি ইজি গোল গোল খায় যায়, গোল হজম করে ফেলে, সেভ করতে পারে না। তো আমি মাঠে বসে বাংলাদেশ ইন্ডিয়া খেলা দেখতেছিলাম এবং আমরা যে সাইডটাতে বসছিলাম ওই পাশেই হচ্ছে বাংলাদেশের ডিফেন্স ছিল সেকেন্ড হাফটাতে আর কি। তো আমরা দেখতেছিলাম যে মিতুল মার্মা কি পরিমাণ নার্ভাস। অর্থাৎ বাংলাদেশ কিন্তু তখন 1-0 আগায় আছে, তারপর মিতুল মার্মা নার্ভাস কেন? বিকজ হি ইজ প্লেইং আন্ডার এ হিউজ ক্রাউড। ওর চারই পাশে হাজার হাজার লাখ লাখ মানুষ চিল্লাইতেছে এবং ও যখন একটা ছোট্ট মিস্টেক করতেছে, বল ধরতে গিয়ে একটু হাতটা পিছড়ে যেতেছে, সবাই চিল্লায় উঠতেছে। এই প্রেশারটাও নিতে পারতেছে না। তোমাদের মধ্যে অনেকে এরকম আছে যে প্রেশার দিলে ভাইগা যাও, বাট আমি এরকম ছিলাম না। আমাকে প্রেশার দাও, আই উইল গিভ দ্য বেস্ট পারফরমেন্স এভার। ওকে, যেমন আমি আজকের কথা যদি বলি, আজকে আমি প্রেশারের মধ্যে আছি কারণ আমাকে আজকে ইন টোটাল প্রায় 10-12টা গাইডলাইন ভিডিও বানাইতে হবে, প্লাস আমার গলা বসা, কারণ আমি গতকালকে রাতে বাংলাদেশ ইন্ডিয়া খেলা দেখে আসছি। আই এম ইন আন্ডার প্রেশার, রাইট? বাট আজকে আমার মধ্যে থেকে বেস্ট বেস্ট গাইডলাইন ভিডিওগুলো বের হবে, বেস্ট বেস্ট আমি কথা বলতে পারতেছি যেগুলা রিলসে গেলেও রিলসও ভাইরাল, ঠিক আছে? সো প্রেশার দিলে আমি ভাই বেস্ট পারফরমেন্স করি। সো আমাকে যখন এই প্রেশারটা আমার মধ্যে আসলো তখন আমি আমার বেস্ট পারফরমেন্সটা দিতে পারলাম এবং দেখা যেত যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলো ভালো হচ্ছে, ভার্সিটি পরীক্ষাগুলো ভালো হচ্ছে, দিন রাত মনে করি যে আমি আই টুক ইট এজ এ চ্যালেঞ্জ এবং কাপা দিতে শুরু করলাম। স্পেশালি ভার্সিটি পরীক্ষাগুলোতে খুবই ভালো পারফর্ম করা শুরু করলাম। এখন ভার্সিটি পরীক্ষাগুলোর জন্য আমি মূলত যেটা করতাম সেটা হচ্ছে আমি ক্যালকুলেটর ছাড়া প্র্যাকটিস করতাম, কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করতাম, এই দুইটা কাজ করতাম। ঠিক আছে, ভেরি সিম্পল। সোমবারে যদি আমার পরীক্ষা থাকে, রোববারে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিয়ে এসে পরের দিনের জন্য আমি জাস্ট এই দুইটা কাজ করতাম। যে যে চ্যাপ্টার পরীক্ষা সেই চ্যাপ্টারগুলোর কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করতাম। কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করার সময় ক্যালকুলেটর হাতের কাছে রাখতাম না, ক্যালকুলেটর ছাড়া কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করতাম। এবং আমি কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করার সময় বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস খেয়াল করলাম। যে ইন্টারেস্টিং জিনিসটা আমি যখন ক্লাস নেই তখন আমি তোমাদেরকে দেখাই, যারা ক্লাস করছো তারা জানো। সেটা হচ্ছে আমি দেখলাম ভার্সিটির অ্যারাউন্ড 50-60% কোয়েশ্চেন্স অ্যাকচুয়ালি সলভই করা লাগে না। ভাই এটা কেমন কথা বললেন, সলভ না করে কীভাবে অ্যান্সার করবো? ইয়েস, ইন্টারেস্টিংলি আমি দেখলাম যে কোয়েশ্চেনের অপশনগুলোর মধ্যেই এমন কিছু ক্লু দেয়া আছে যেগুলো দিয়ে ইউ ক্যান সিম্পলি অ্যান্সার ইট। হ্যাঁ, কিছু কিছু কোয়েশ্চেনে দেখা গেল যে বড় একটা ইকুয়েশন সলভ করতে হবে, ক্যালকুলেটর ছাড়া করাটা খুবই ডিফিকাল্ট। বাট আমি যদি অপশন টেস্ট করি মিলে যাচ্ছে। অপশন টেস্টিং, ক্যান্সেলেশন মেথড, এই জিনিসগুলোর নাম, অফিসিয়াল নাম আমি জানতাম না, বাট আই অবজার্ভড কোয়েশ্চেন ব্যাংক করতে করতে যে এইভাবে তো করা যায় ভাই। এবং এটা একমাত্র এই কারণে হয়েছে কারণ আমি প্রচুর পরিমাণে কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস করছি, দ্যাটস ইট। ওকে, সো তখন আমি দেখলাম যে আচ্ছা ক্যালকুলেটর ছাড়া তো এত ডিফিকাল্ট কিছু না, এমন কিছু আসে না পরীক্ষায় যেটা আসলে ক্যালকুলেটর লাগে। ইন্টারেস্টিং। এবং আমি এটাও দেখলাম যে কোয়েশ্চেন ব্যাংকের থেকে আমি লুপ হোলগুলো বাইর করা শুরু করলাম যে আচ্ছা ঢাবিতে তাহলে এইভাবে ওরা হচ্ছে সুযোগ দেয় যে তুমি তাড়াতাড়ি অ্যান্সার করে করে নেক্সটে যেতে পারবা এবং 36 সেকেন্ডে অ্যান্সার করা ইজ নট দ্যাট ডিফিকাল্ট। তো এরপরে আমি তখন এই জন্য আমার দেখা যেত যে ইঞ্জিনিয়ারিং গুলাতে আমার পজিশন ধরো থাকতো 1K প্লাস মাইনাস, আর ভার্সিটি গুলাতে আমার পজিশন থাকতো 200 প্লাস মাইনাস। ঠিক আছে, তো আমার বাসায় মেসেজ যাইতো, আব্বু আম্মু অবাক হয়ে যেত যে কিরে তোমাকে 25,000 টাকা দিয়া ইঞ্জিনিয়ারিং এর কোর্সে ভর্তি করাইলাম, তুমি ওইখানে তোমার পজিশন আসে 1200-1300, আর যেখানে পড়াই নাই খালি পরীক্ষা দেয়াইতেছি ভার্সিটি, সেখানে আমার পজিশন আসে 200-300। তাই আমি বললাম যে দেখো অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নেয় ভার্সিটি তাদের জন্য একদম ইজি, জাস্ট একটাই সমস্যা ক্যালকুলেটর নাই। বাট আই সামহাউ ফিগার ইট আউট যে ক্যালকুলেটর ছাড়াও কীভাবে ম্যাথ করা যায়, দ্যাটস আমার পজিশন ভালো আসতেছে, সামনে আরও ভালো আসবে এবং এটা সামনে হয়েছে আরও ভালো আসছে পরে। আচ্ছা, দেন একটা ভেরি ইম্পর্টেন্ট ডিসিশন নিলাম আমি আমার লাইফের, সেটা হচ্ছে যে ভাই ইংলিশ দাগাবো নাকি বায়োলজি দাগাবো। কেন? কারণ বায়োলজিতে আমি বরাবরই দুর্বল ছিলাম। আমার নটরডেমের ফার্স্ট ইয়ার থেকেই আমি বায়োলজি আসলে ভয় পাওয়া শুরু করি, এইচএসসি ফার্স্ট ইয়ার থেকেই। এবং আমাদের এনডিসির অনেক ভালো ভালো টিচাররা আমাকে বায়োলজি পড়াইছেন, যেমন একজনের কথা না বললেই না, সে হচ্ছে অ্যাডলিন ম্যাম। ম্যাম সম্ভবত এখন কানাডাতে আছেন।
অ্যাডলিন ম্যাম এত সুন্দর করে বায়োলজি পড়াইতেন এবং ওনার ক্লাস আমি খুব মনোযোগ দিয়ে করতাম এবং আমার খুব ভালো লাগতো, বাট আনফর্চুনেটলি আমার কিছু মনে থাকতো না, ঠিক আছে। সো বায়োলজি ওয়াজ আ নাইট মেয়ার ফর মি, এবং লাকিলি 21 ব্যাচে ছিলাম, ওইবার আমাদের হচ্ছে 3টা সাবজেক্টের পরীক্ষা হয়েছিল, 4th সাবজেক্ট হয় নাই। সো বায়োলজি ওয়াজ মাই 4th সাবজেক্ট। সো আমার এইচএসসিতে বায়োলজি পরীক্ষা দেওয়া লাগে না, দ্যাটস ওয়াই আমার A+ মিস হয় নাই বায়োলজিতে। বাট আমি শিওর বায়োলজিতে যদি আমি পরীক্ষা দিতাম, দের ইজ এ হিউজ প্রবাবিলিটি যে আমার হয়তো বায়োলজিতে A+ মিস হইতো, কারণ ছবি আঁকাতে আমি দুর্বল, মুখস্থ রাখাতে আমি দুর্বল। সো বায়োলজি ওয়াজ আ নাইট মেয়ার ফর মি। সো মোটামুটি ভর্তি পরীক্ষার তখন 1 মাসের মতো বাকি। ভর্তি পরীক্ষার বলতে ঢাবি বুয়েট পাশাপাশি সময় হয়েছিল আমাদের সময়। সো অ্যারাউন্ড 1 মান্থ তখন বাকি। তখন আমি একদিন কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করতেছিলাম। প্র্যাকটিস করতে করতে কোনো একটা কারণে আমার মনে হলো যাচ্ছে ইংলিশে কি আসে, ইংলিশ বাংলাতে একটু দেখি না উল্টায়, জাস্ট ফর ফান দেখলাম, এবং ইংলিশের কোশ্চেন দেখলাম আমি কোন একটা বছরে, আমার মনে নেই, মেবি 17-18 সালে কোন একটা বছরে, এবং আমি সবগুলো কোশ্চেন নিজে নিজে একটু ফর ফান করা শুরু করলাম। করতে গিয়ে দেখলাম যে 25টা MCQ আছে ইংলিশে, তার মধ্যে আমি অলমোস্ট 16 থেকে 17টা উইথাউট এনি প্রিপারেশন, লাস্ট 3 মাস ধরে আমি ইংলিশের একটা অক্ষরও পড়ি নাই, অ্যান্ড স্টিল সামহাউ আই ম্যানেজড টু গেট 16 or 17 রাইট। তখন আমি বুঝলাম যে ওয়াও, ইংলিশ তো তাহলে ইজি, ওয়াই নট ইংলিশ। তখন এটা নিয়ে একটু ঘাটাঘাটি শুরু করলাম, সিনিয়র ভাই থেকে জিজ্ঞেস করা শুরু করলাম যে ভাই ইংলিশ দাগালে কি সমস্যা। তো সবাই একটাই কথা বললো, ভাই ইংলিশ তুমি যদি দাগাও তাহলে তুমি হচ্ছে ফার্মেসি, বায়োটেকনোলজি, তারপরে হচ্ছে আর কি আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বোটানি, জুওলজি, তারপরে হচ্ছে মেবি আরও কিছু সাবজেক্টস আছে এই জাতীয়, এই সাবজেক্টসগুলো তুমি পাবা না। সো আই ওয়াজ লাইক সো হোয়াট, এই সাবজেক্টগুলো তো আমার টার্গেটই না। আমার টার্গেট তো যদি ইঞ্জিনিয়ারিং ভার্সিটির ইঞ্জিনিয়ারিং অথবা ভার্সিটির ইঞ্জিনিয়ারিং, মানে কি, মানে ডিউতে তো ট্রিপল আছে, সিএসসি আছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, এগুলো পড়বো ভাই, প্যারা কি, ম্যাথ আছে, অ্যাপ্লাইড ম্যাথ আছে, এগুলোতে পড়বো, অসুবিধা কি। সো আই ডিসাইডেড যে আমি আমার আম্মুকে বললাম যে আমি আসলে বায়োলজি দেখাতে চাচ্ছি না, আমি ইংলিশ দেখাতে যাচ্ছি। তখন অ্যাডমিশন পরীক্ষার আছে আর 30 দিন বা 25-26 দিন। সো আমার ফ্যামিলি আমাকে সবসময় হচ্ছে সাপোর্ট করে, দ্যাটস এ ভেরি গুড থিং। আমি হচ্ছে মানে পাবলিকলি এই কথাটা স্বীকার করতে চাই যে আমার আব্বু আম্মু সবসময় আমাকে সাপোর্ট করে, তারা কোনো কিছুতেই আমাকে প্রেশার দেয় না। সবসময় তারা আমার যে সিদ্ধান্ত, তারা হ্যাঁ তারা মতামত দেয়, তারা মতামত দিয়ে হয়তো মানুষ একটু ম্যানিপুলেটও করে ফেলে, বাট তারা কখনো জোর করে না যে না না তুমি বায়োলজি তাকাবা, তোমাকে বায়োলজি তাকাতে হবে, বায়োলজি না আসলে তোমাকে ত্যায্য পুত্র করে দেবে, এরকম কখনো বলেনি। সো দে ওয়ার লাইক ওকে, তোমার যদি মনে হয় যে তোমার ইংলিশ দাগালে ভালো তাহলে দাগাও, আমরা কিছু বলবো না। বাট ওভারঅল তো তাহলে কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে একটু মানে তারাও একটু টেনশন করলো, তারা একটু কয়েকদিন ধরে কথাবার্তা বললো সবার সাথে, অ্যান্ড দেন আই ডিসাইডেড যে না আমি ইংলিশই দাগাবো। সো দেন আই টুক দ্য ডিসিশন যে আমি ইংলিশ দাগাবো, অ্যান্ড আই থিঙ্ক দিস ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট টার্নিং পয়েন্টস অফ মাই লাইফ। কারণ আমি যদি বায়োলজি দাগাইতাম, ইংলিশে প্রবাবলি আমি 25-এ পাইছিলাম হচ্ছে 21, আর রিটেন যেটা আসছিল উইথাউট এনি কাইন্ড অফ প্রিপারেশন, রিটেনে আমি সম্ভবত 7 তুলছিলাম 10-এর মধ্যে, উইথাউট এ সিঙ্গেল লাইন অফ প্রিপারেশন, কিচ্ছু পড়ে নেই আমি রিটেনের জন্য, ইংলিশের কিচ্ছু না, বাংলা লিখছি সব, আর এমসিকিউর জন্য পড়ালেখা করছিলাম। সো দিস মার্ক উড নেভার বি পসিবল ইন বায়োলজি ভাই, আমার জন্য অ্যাটলিস্ট। সো দেন যেটা হইলো যে আমি বুয়েটে পরীক্ষা দিলাম, বুয়েটে পজিশন আসলো 1400 সামথিং বা 1600 সামথিং, মেবি 1400 তো নেয়, 1600 সামথিং। আর হচ্ছে গিয়ে ঢাবিতে পজিশন আসলো হচ্ছে 1000 সামথিং, উইচ মিনস আমি ঢাবিতে খুব ইজিলি ইঞ্জিনিয়ারিং পাবো। অ্যান্ড অলসো আমি আইওটিতে চান্স পাইছিলাম, ওখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আসছিল, স্কলারশিপ পাইছিলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের, বাট ওখানে আমি পরে আর যাই নাই। এবং ওখানেও সেম জিনিস, আমার ফ্যামিলি আমাকে হালকা ম্যানিপুলেট করার ট্রাই করছে যে আইওটি অনেক ভালো, আইওটি ইন্টারন্যাশনাল, ইসলামিক, বাট আমি বলছি না আমি ঢাবিতে পড়বো, কারণ ঢাবি আমার বাসার কাছে আফটার অল, আর ঢাবি মানে ঢাবি আমার কাছে মনে হয়েছে তখন আর কি। সো আই চোজ ঢাবি লেটার। তো সাম মিস্টেক্স, আমার অ্যাডমিশন জার্নি থেকে যদি কিছু মিস্টেক্সের কথা বলতে হয়, সেটা হচ্ছে একটা কথা আমি বলবো যে ওই যে বললাম যে আগে যেটা প্রচুর ক্লাস করছি এটা ঠিক না, প্রচুর প্র্যাকটিস করা উচিত। আরেকটা কথা হচ্ছে যে এটা আমার মিস্টেক না, বাট সবার জন্য বলবো যে আমার স্টোরি থেকে এটা যে তোমরা শিখতে পারবা যে ব্যাকআপ প্ল্যান ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমার সাথে এরকম বহুত পোলাপানকে আমি দেখছি একটা টার্গেট নিয়ে আগাইছে, বিশেষ করে মেডিকেল যারা প্রিপারেশন নেয়, তারা কিন্তু মেডিকেল ছাড়া কিচ্ছু বোঝে না ভাই, এবং অনেক আবেগের ব্যাপার তো, তারা বুঝতে চায়ও না, বুঝতে পারেও না, কেউ কেউ বললে তারা রেগে যায়। বাট ইউ শুড হ্যাভ ব্যাকআপ প্ল্যানস ইন লাইফ অ্যাজ ওয়েল অ্যাজ ইন অ্যাডমিশন। সবার জন্য শুভকামনা। এই তো আজকে ভিডিও এখানেই শেষ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।